আওয়ামী লীগের নেতৃত্বে কে আসবেন শেখ হাসিনার পরে, এই বিষয়টি এখনো কোথাও থেকে কোনো দৃশ্যমান বিষয় নেই। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে নানাভাবে ক্যাম্পেইন করা হচ্ছে যে মুজিব থেকে সজীব, মানে সজীব ওয়াজেদ জয়ের প্রতি তাদের আগ্রহ ব্যাপকভাবে প্রকাশ পেয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুলের নামও নানাভাবে আসছে, শেখ রেহানার পরিবারও আছে। আওয়ামী লীগের ইতিহাসটা এত দীর্ঘ এবং তারা ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে রাজনৈতিক ধারাবাহিকতার মধ্য দিয়ে একেবারে ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি শুরু করেছিলেন, পরবর্তীতে ধাপে ধাপে অনেক সিনিয়র নেতাদেরকে টপকিয়ে তিনি দলের প্রধান হয়েছিলেন এবং একটি দলের সবচেয়ে বড় অর্জন, এর চেয়ে বড় অর্জন পৃথিবীর কোনো দেশে কোনো রাজনৈতিক দলের হতে পারে কিনা যে তাদের নেতৃত্বে একটি দেশ স্বাধীন হয়েছে। ফলে এরকম একটি দল আজকে রাজনীতির এই নানান রকম হিসাব নিকাশের ফাঁদে পড়ে শেখ হাসিনা এখনো দলের কেন্দ্রবিন্দু। তিনি বা তিনি কি বলা যায় এটাকে, তিনি হচ্ছেন গিয়ে দলের হৃদয়, তার আশেপাশেও কেউ নেই। এ কথা সত্য, কিন্তু মানুষ তো চিরঞ্জীব নয়। এই দলটি তাদের নেতৃত্ব নিয়ে ভাবছে কিনা, তার কোন রকম কোন প্রতিফলন দেখছেন কিনা? কাকে বল, আমি শুরু করব? হ্যাঁ জি, সাবির মুস্তাফা আপনাকে দিয়েই শুরু করছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে একটা ভালো কথা বলেছেন। এটা নিয়ে কিন্তু শেখ হাসিনাকে গত 10 বছরে বেশ কয়েকবার প্রশ্ন করা হয়েছিল যে আপনার সাকসেশন প্ল্যানটা কি। কারণ সবাই দেখলো যে বিএনপি একটা সাকসেশন প্ল্যান 2001 সালেই করে ফেললো, তারেক রহমানকে দলের প্রাথমিক সদস্য এবং সেখান থেকে একটা উচ্চ পদে নিয়ে আসার পর থেকে, এবং তারপরে সে নির্বাচনী ক্যাম্পেইনে অংশগ্রহণ করলো। কাজে পরিষ্কার হয়ে গেল যে বিএনপিতে সাকসেশনটা কিভাবে হবে। কিন্তু শেখ হাসিনা সবসময় এই প্রশ্নটা এড়িয়ে গেছেন। তিনি বলেছেন যে আমার দলই ঠিক করবে কে আমাকে সাকসিড করবে। তো সবাই জানে এটা দল ঠিক করবে না, এটা উনি ঠিক করবেন। কারণ আওয়ামী লীগ হয়ে গেছে একটা পরিবার কেন্দ্রিক দল, যেটা 1981 সাল পর্যন্ত তা ছিল না। 1981 সালে শেখ হাসিনা কে ফিরিয়ে এনে দলীয় প্রধান করার পর থেকে এটা হয়ে গেছে পরিবার কেন্দ্রিক, তার আগে এটা ছিল না। তো যাই হোক, এখন সমস্যা হচ্ছে যে শেখ হাসিনা তো কোনো সাকসেশন প্ল্যান করেননি, কোনো সাকসেসরকে সেভাবে গ্রহণ করেননি। তাহলে এরকম কোনো অবভিয়াস সাকসেসর নেই। সবাই সজীব ওয়াজেদের দিকে তাকায়, কারণ সে হচ্ছে একটু বঙ্গবন্ধু সুলভ একটা ব্যক্তিত্ব আছে তার, লম্বা চওড়া, দেখতে সুন্দর এবং কথাবার্তা খুব বলিষ্ঠ। যদিও তার রাজনৈতিক প্রজ্ঞা কতটুকু সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়। আর সাইমা ওয়াজেদ এই ইকুয়েশনে নাই, কারণ সে এখনো WHO সাউথ ইস্ট এশিয়া রিজিওনাল ডিরেক্টর পদে বহাল আছেন। যদিও তিনি ছুটিতে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু তিনি এখনো ডিজি অফ সিআরও। কাজেই ওই পদে থাকা অবস্থায় তিনি দলীয় কোনো কার্যক্রমে কোনোভাবে জড়িত থাকতে পারেন না, হবেনও না। আর যদি হতে হয় তাহলে তাকে আগে পদত্যাগ করতে হবে, তো উনি সেটা করছেন না। তাহলে সাইমা ওয়াজেদ মানে ওনাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে। কিন্তু সজীব ওয়াজেদ আদৌ ইন্টারেস্টেড কিনা দলের হাল ধরতে, সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ 2008 সালে একবার মনে হয়েছিল যে তিনি আওয়ামী লীগে একটা প্রাথমিক সদস্য পদ নিয়েছিলেন, কিন্তু রংপুরে। তারপরে দেখা গেল যে তিনি সেভাবে এবং নানাভাবে তিনি সংযুক্ত হচ্ছিলেন, কিন্তু ঠিক মাঠের রাজনীতি তিনি করেননি। তিনি ওই স্টুডিও ভিত্তিক, তিনি ওই টেলিভিশনেই টক শো করে যা করেছেন। কাজে সেভাবে তো বাংলাদেশের রাজনীতি হয় না। বাংলাদেশের রাজনীতি হয় আপনি গ্রামে হাঁটবেন সারাদিন, সারা রাত হাঁটবেন, 3টা গ্রামে আপনি মসজিদে নামাজ পড়বেন, এভাবে রাজনীতি হয়। তো সেই রাজনীতি তো সজীব ওয়াজেদ করতে পারবেন না, আগেও পারেননি, কোনো আগ্রহ দেখাননি। কাজে আমার মনে হয় না সজীব ওয়াজেদ একটা কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট চয়েস হবে। যদিও আওয়ামী লীগেরা তার দিকে তাকিয়ে আছে। এখন শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কিভাবে তার সাকসেশনটা করবেন। এই পর্যন্ত মনে হয় তিনি আশা করছেন যে তিনি দলকে নেতৃত্ব দিয়ে দলকে আবার ফিরে নিয়ে যাবেন বাংলাদেশে। আমার মনে হয় তার মাথায় এই চিন্তাটাই এখনো আছে যে তিনি দলকে নেতৃত্ব দিবেন আনটিল দে রিটার্ন। তো সেটা কতটা বিচক্ষণ আমি জানি না, কারণ শেখ হাসিনার তো এই মুহূর্তে তার দেশে ফেরা একটা বিরাট ঝুঁকি। আদৌ ফিরতে পারবেন কিনা, ফিরতে দেওয়া হবে কিনা, ফিরতে গেলে কি ধরনের নিয়ে ফিরবেন, অনেক কিছু আছে এখানে। সো আমার মনে হয় এটা একটা জটিল অবস্থা আওয়ামী লীগের, এবং এটা এত স্মুথ হবে না। আপনি যে বলছেন কান্ডারি কিন্তু সামনে কাউকে দেখা যাচ্ছে না, শেখ হাসিনা নিজে ছাড়া। জি, জয়ন্ত রায় চৌধুরী, আপনার কাছে কি মনে হচ্ছে?
না, অবভিয়াসলি উনি যেটা বললেন সেটা ঠিকই, যে শেখ হাসিনা কোনো সাকসেসর গ্রুম করেনি, এটা একটা বড় কথা। আর দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনাই কান্ডারি, এবং শি হ্যাজ বিন সাকসেসফুল টু আ লার্জ এক্সটেন্ট। এই ইলেকশনটা যেখানে আওয়ামী লীগ লড়তে পারেনি, তার যদি আপনি ভোটের ফলাফলটা দেখেন, 59.44% হচ্ছে ভোটিং অন আ উইচ ইজ অফিসিয়াল ফিগার। আর আনঅফিসিয়ালি আমাকে সাংবাদিকরা বলছে ঢাকার থেকে যে 40-এর ঘরে অ্যাকচুয়াল ভোটিংটা পড়েছে। 2008-এ 80% ভোট পড়েছিল। নর্মালি বাংলাদেশে 75 থেকে 85-র মধ্যে ভোট পড়ে। তো আন্ডার দ্যাট সার্কামস্ট্যান্সেস মোটামুটি বয়কট উনি যেটা অ্যানাউন্স করেছিলেন সেটা দ্যাট হ্যাজ সিমস টু হ্যাভ ওয়ার্কড। তাছাড়া বিএনপির লোকেরাও অ্যাকসেপ্ট করে, জামাতের লোকেরাও অ্যাকসেপ্ট করে যে বিএনপি জিতেছে যেটা, তার মধ্যে অনেকটা আওয়ামী লীগের ভোটের একটা বল ছিল। তবে সিচুয়েশন ইজ ডিফারেন্ট নাও ফ্রম আর্লিয়ার। আগে যখন উনি ফেরত নিয়ে গেছিলেন তার থেকে একটু ডিফারেন্ট হয়েছে। ওনার বয়স বেড়েছে প্রথমত। দ্বিতীয় নম্বর হচ্ছে যে জামাত এখন অনেক বেশি সক্রিয় হয়েছে। যদি আপনি দেখেন জামাতের ভোট পার্সেন্টেজ যথেষ্ট বেড়েছে। মেনে নিলাম যে ইট ইজ এ লো ভোটার টার্ন আউট ইলেকশন, তা সত্ত্বেও জামাত যদি সেখানেও যদি 30 কিছু পার্সেন্ট পেয়ে থাকে, তার মানে ধরে নিন জামাতের ভোট 6% থেকে ওভারঅল 15% অফ দ্য ইলেকট্রেট নাও সাপোর্টস জামাত। তো এই সিচুয়েশনে ইট ইজ এ লিটল মোর কমপ্লিকেটেড। এই কমপ্লিকেটেড সিচুয়েশনে ওনাকে একটা সেকেন্ড ইন কমান্ড বা থার্ড ইন কমান্ড বা একটা লাইন অফ সাকসেশন রাখতে হবে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করছে, যারা আছে, যারা আমি যতদূর জানি, তারা এখনো আওয়ামী লীগে বিশ্বাস করে এবং আওয়ামী লীগকে আবার দেখতে চায়। কিন্তু তারা যারা চলে এসছে কলকাতায়, তাদেরকে কতটা অ্যাকসেপ্ট করবে সেটা নিয়ে একটু সন্দেহ আছে। তাদের মধ্যে কিছু কিছু লোক নিশ্চয়ই কন্টিনিউ করবে আওয়ামী লীগে, কিন্তু শি উইল হ্যাভ টু চুজ নাও ডিস্ট্রিক্ট লেভেল প্রেসিডেন্টস। একটা পুরো সেট আপ করতে হবে, সেই সেট আপটা দেখতে হবে এবং এটাও দেখতে হবে যে বিএনপি কি করতে চায়। বিএনপি আওয়ামী লীগকে এক্ষুনি তো সক্রিয় রাজনীতি করতে দেবে না, কিন্তু আলটিমেটলি বিএনপিকে যদি জামাতকে ঠেকাতে হয়, তাহলে আওয়ামী লীগকে কিছুটা দিতে হবে, রাজনৈতিক স্পেস দিতে হবে। এবং আওয়ামী লীগের যে সবাইকে অ্যারেস্ট করে রেখেছে, 1 লাখের উপরে লোক রয়েছে অ্যারেস্টেড, তাদেরকেও নিশ্চয়ই আস্তে আস্তে ছাড়বে, কারণ এতগুলো পলিটিক্যাল কেসেস রেখে তো লোককে ইউ ক্যানট কন্টিনিউ। বাংলাদেশ যেরকম সোসাইটি, সেখানে তো একই পরিবারের লোক বিএনপিও করে আবার আওয়ামী লীগও করে। কনসিকুয়েন্টলি ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে সে লোকটাও এদিকে দরবার করবে যে আমার আত্মীয়কে অ্যারেস্ট করা রয়েছে, তাকে ছাড়াও। এগুলো চলতে থাকবে বাংলাদেশে। তো লেট আস সি হাউ ইট প্রোগ্রেসেস। এটা সময় সাপেক্ষ, তবে শেখ হাসিনা উইল হ্যাভ টু থিঙ্ক অফ আ লাইন অফ সাকসেশন অ্যান্ড নট জাস্ট ওয়ান। যেরকম ভায়োলেন্ট পলিটিক্স বাংলাদেশে, সেখানে 2-3টে সাকসেসর, পসিবল সাকসেসর ধাপে ধাপে রাখতে হবে। যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? যখন বিডিআর এর মিউটিনি হয়েছিল, যেটা খুবই খুনোখুনি হয়েছিল, তখন ভারতবর্ষে অনেকেরই ভয় ছিল যে শেখ হাসিনাকে না মেরে ফেলে এবং সে মারা গেলে পরে তখন কি করা হবে, 1975 কি আবার রিপিট হবে? তো সেই ভয়গুলো ছিল ভারতবর্ষের, এবং ভারতবর্ষের যারা শীর্ষস্থানীয় লোকেরা যারা চিন্তা করতো এটা নিয়ে, স্বয়ং প্রণববাবু এটা নিয়ে খুব চিন্তিত ছিল, গভীরভাবে চিন্তিত ছিল। এগুলো দেখতে হবে। এগুলো নিশ্চয়ই আমার মনে হয় শেখ হাসিনা প্ল্যান করছেন, ওনার পার্টি প্ল্যান করছে। আপনি মিউট হয়ে গেছেন। জি, সাবির মুস্তাফা, যে এই মানে একটা সাকসেসর দরকার, হ্যাঁ, কিংবা শেখ হাসিনা, যেটি তাকে কিছুদিন আগেও প্রশ্ন করা হয়েছিল, এটি কোন একটি গণমাধ্যম থেকে তিনি যখন সাক্ষাৎকার দিয়েছিলেন, বরাবরই তাকে এই প্রশ্নটি করা হয় এবং তিনি একটি জবাব দেন যে আওয়ামী লীগের কাউন্সিল হয়, সেই কাউন্সিলেই নির্ধারণ হবে যে কারা পরবর্তী নেতৃত্বে আসবে, তাই না? তো এই কথাটা হয়তো আপনি ব্যাকরণের দিক থেকে গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন। আপনিও বুঝেন, আমরা সবাই বুঝি সেটি। তো সেই দিক থেকে একটা ধরেন শেখ হাসিনা এমন একটি নেতৃত্ব, তার ধারে কাছে কেউ নেই। তিনি যতদিন বেঁচে আছেন, আমি আশা করি তিনি দীর্ঘজীবী হন, ততদিন তার ধারে কাছে কেউ নেই, থাকা প্রশ্নও আসে না, এবং তার নেতৃত্ব ছাড়া তার দল কেউ মানবেও না। এ কথা একদম মানে চিরন্তন সত্য। কিন্তু পরবর্তী ধাপে যারা ধরেন দলের সাধারণ সম্পাদক
দলের সাংগঠনিক সম্পাদক, অনেকগুলো তো লেয়ার রয়েছে। সেইখানে কাউকে ধরেন বঙ্গবন্ধু যেমন করে উঠে এসেছিলেন, তাই না, তার সামনে তো অনেক বাঘা বাঘা নেতা ছিলেন। মাওলানা ভাসানী ছিলেন, হোসেন শহীদ সরওয়ার্দী ছিলেন, মেলা লোকজন তার সামনে ছিলেন। এবং বঙ্গবন্ধুর জীবদ্দশায় নেতৃত্বের সংখ্যা তো আর তাকে কম পাড়ি দিতে হয়নি, কিন্তু সেগুলো কাটিয়ে কিন্তু তিনি দলের শীর্ষস্থানে গিয়েছিলেন। তো অ্যাটলিস্ট আমি যদি দলের সাধারণ সম্পাদকের পদটিও ধরি, সেই প্রতিযোগিতায়ও কি কেউ আছে? আপনি যে বললেন না যে শেখ হাসিনার নেতৃত্বে ধারে কাছে কেউ নেই, এটা কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা। মানে সভানেত্রীর ধারে কাছে কেউ থাকবে না কেন? অবশ্যই থাকবে। শেখ মুজিবের ধারে কাছে ছিল না বড় বড় নেতা, তাজউদ্দিন, সৈয়দ নজরুল, খন্দকার মুশতাক একটা বড় নেতা ছিল, সে যাই করুক না কেন পরবর্তীতে, এবং ক্যাপ্টেন মনসুর আলী এবং অন্যান্য এবং ছাত্র নেতারা উঠে আসছিল, তোফায়েল আহমেদ, রাজ্জাক। এরা একজন তো সিরাজুল আলম খান তো একটা বিদ্রোহী দলই গঠন করলো, জাতীয় সমাজতান্ত্রিক দল। কাজেই এই একটা রাজনৈতিক দলে এফেক্টিভ হতে হলে আপনার এই ধরনের নেতা লাগে, প্রতিটি স্তরের নেতা লাগে। কিন্তু আওয়ামী লীগের দুর্বলতা হচ্ছে যে শেখ হাসিনা গত 10-15 বছরে সেরকম কোনো নেতা গ্রো করতে দেননি। তার আশেপাশে যারা হয়েছে তারা হচ্ছে ইয়েস ম্যান অর ইয়েস ওমেন। সো এইটার খেসারত এখন আওয়ামী লীগকে দিতে হবে, এই নেতৃত্বের অভাব। বিএনপির কিন্তু সেটা ছিল না। তারেক রহমান যদিও নির্বাসনে, খালেদা জিয়া জেলে, কিন্তু তার কিন্তু একটা নেতৃত্ব রাস্তায় ছিল, অফিসে ছিল। মির্জা ফখরুল ছিল, আমির খসরু ছিল, রিজভী ছিল, এরা সব ছিল। এবং আওয়ামী লীগের এদের ইকুইভ্যালেন্টটা কোথায়? আপনি খুঁজে পাবেন না। আপনি দেখেন কারা এখন প্রেস কনফারেন্স করছে বা সেমিনার করছে, তাদের সাথে কি কর্মীদের খুব একটা যোগাযোগ আছে, বা কর্মীরা কি তাদের উপর খুব একটা আস্থা রাখে? ভাই, আপনি যে কথাগুলি বলছেন একদিক দিয়ে ঠিক, আবার আরেক দিক দিয়ে ঠিক না। ধরেন গত 18 বছর বিএনপি বাংলাদেশের সেই অর্থে কোনো রাজনীতি করতে পারে না। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি, আরো যাদেরকে এখন সিনিয়র নেতা হিসেবে দেখছি। এর বাইরে আপনি দেখেন তার মন্ত্রিসভায় যারা রয়েছে তাদের তো কোনো হদিসও ছিল না, তাদের নামও তো মনে হয় আমি অনেকের। আপনি না, আমি আপনাকে কারেক্ট করতে চাই। 2022 সালে কি আপনি বাংলাদেশে ছিলেন? না, আমি বাংলাদেশে ছিলাম না, বাট আমি খেয়াল শেখ করেছি। হাসিনার পতনে 2 বছর আগে বিএনপি সারা দেশে এক সিরিজ অফ র্যালিজ আয়োজন করে, এবং এটার প্রতিটা আমরা বিবিসি থেকে কভার করেছিলাম, এবং আমি একটা উপস্থিত ছিলাম। এবং এখানে মানে বিএনপি নেতারাই সেগুলো অর্গানাইজ করেছিল, বাংলাদেশের যেই সব নেতারা ছিল, এবং সেখানে লাখ লাখ মানুষ জড়ো হয়েছিল। অনেকভাবে চেষ্টা করা হয়েছিল এই জনসভাগুলো যাতে সাকসেসফুল না হয়, কিন্তু প্রতিটা জনসভায়, খুলনায়, চট্টগ্রামে, সিলেটে, রংপুরে, রাজশাহীতে, প্রতিটা জায়গায় কিন্তু বিশাল বিশাল জনসভা হয়েছিল। সো বিএনপি তাদের সাংগঠনিক শক্তি এই 2022 সালে কিন্তু ডেমনস্ট্রেট করে। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে এখন শেখ হাসিনা করবে কি? তার এই মুহূর্তে কিন্তু আপনার যে সাধারণ সম্পাদকের কথা বলছেন, যিনি এখনো অফিসিয়ালি সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের, তার কোনো তৎপরতা আপনি খেয়াল করছেন, দেখছেন? তার কোনো তৎপরতা নাই। তারপরে অন্যান্য যারা ছিল, বাহাউদ্দিন নাসিমকে তার তৎপর দেখা যায়, কিন্তু তার তৎপরতা আছে। তারপরে মোহাম্মদ আরাফাত, তার কিছুটা তৎপরতা দেখা যায় সামাজিক মাধ্যম ভিত্তিক, কিন্তু মাঠে না। কিন্তু বাহাউদ্দিন নাসিম বলুন বা নওফেল বলুন, এদের হয়তো কিছুটা প্রভাব থাকতে পারে পার্টিতে, পার্টি র্যাঙ্ক এন্ড ফাইনালের উপর এদের একটা প্রভাব থাকতে পারে। সাবির হোসেন চৌধুরীর কথা শোনা যাচ্ছিল, কিন্তু তার উপর সাথে সাথে দুদকের একটা অনুসন্ধান শুরু হয়ে গেল তার কথিত দুর্নীতি নিয়ে, তো তাকে আর কি সাইজ করার জন্য। সো সেটাও আছে। কিন্তু আওয়ামী লীগের কিছু নেতা আছে, শুধু শেখ হাসিনাকে এদেরকে উপরে আনতে হবে, তাদেরকে জনসমক্ষে এনে তাদেরকে কাজ শুরু করতে দিতে হবে, এবং তাদেরকে একটা দায়িত্ব, যাতে সবাই জানে যে অমুকে এই দায়িত্ব পেয়েছে, তমুকে হচ্ছে নতুন সাধারণ সম্পাদক, তমুকে হচ্ছে নতুন সাংগঠনিক সম্পাদক। তাহলেই না কর্মীরা বুঝবে যে এরাই এখন অর্গানাইজ করবে পার্টিটা। কিন্তু সেই পদক্ষেপটা শেখ হাসিনাকে নিতে হবে, কারণ আপনি যেটা বললেন, শেখ হাসিনার কথাই তারা শুনবে, অন্য কারো কথা তারা শুনবে না। সেটা তো তিনি স্পষ্টতই বলেছেন, যেহেতু দলের কাউন্সিলের মাধ্যমে এই পদগুলোর পরিবর্তন হয়, দলের কর্মীরা সিদ্ধান্ত নেন কে হবেন সাধারণ সম্পাদক, সরাসরি ভোটে নির্ধারিত হয়। কখনো হয় না, ভোট কখনো হয় না। ওই যে আপনি বলতে পারেন কাউন্সিল পুরো ক্ষমতা শেখ হাসিনার হাতে ন্যস্ত করে দেন, শেখ হাসিনা একা ঠিক করেন যে কে কোন পদে থাকবে। সো এটা আমরা জানি, এটা কোনো কাউন্সিল তো হয়, আপনি অস্বীকার করতে পারবেন না, একটা কাউন্সিল হয় না।
আমি বলছি যে একটা হচ্ছে গিয়ে কেতাবি কথা আর একটি বাস্তবতা। বাস্তবতায় আপনি বলতে পারেন, কিন্তু কাগজে কলমে তিনি তো বলছেন যে যদি কাগজে কলমে তো হয় না ওটা। সিদ্ধান্ত হবে। আপনি কেন বারবার ওই কথা বলবেন? এটা তো হয় না। আচ্ছা, যেটা বাস্তব সেটাই বলেন। এখন যদি জয়ন্ত রায় চৌধুরী, আপনি খন্দকার মোশতাকের কথা, আপনি না সাবির ভাই খন্দকার মোশতাকের কথা বলেছেন, তো তো এটা তো একটা অস্বাভাবিক অমূলক নয়। এই দল তো খন্দকার মোশতাকের মতো লোক দেখেছে যে বঙ্গবন্ধুর বাবার না মায়ের মৃত্যুর পরে বঙ্গবন্ধুর চেয়ে বেশি কেঁদেছে, সে গিয়ে বঙ্গবন্ধু হত্যার পরে শপথ নিয়েছে, তাই না? দেশের রাষ্ট্রভার গ্রহণ করেছেন। ফলে ওই অবিশ্বাসের জায়গাটি আমি যদি বলি শেখ হাসিনার পার্সপেক্টিভ থেকে যদি দেখি, কোন নেতা সেই অর্থে বিশ্বাস তার অর্জন করতে পারেননি জয়ন্ত রায় চৌধুরী। না, এটা তো সত্যি কথা বলতে আমার থেকে আপনি ভালো বুঝবেন, কিন্তু কাউকে না কাউকে তো ট্রাস্ট করতে হবে। ইউ হ্যাভ টু ক্রিয়েট সিস্টেম আর কাইন্ড অফ স্ট্রাকচার বানাতে হবে। যে কোনো পার্টি যদি বেঁচে থাকতে চায় তাকে একটা স্ট্রাকচার, একটা লাইন অফ সাকসেশন রাখতে হবে, লাইন অফ কমান্ডও রাখতে হবে। ইনফ্যাক্ট এখন তো যেটা মেইন প্রবলেম, ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি আমরা এখনো কিছু কিছু জায়গায়। আওয়ামী লীগেররা নিজেদের অফিস খুলতে পেরেছে, একটা ঝান্ডা উত্তোলন করতে পেরেছে। তার মানে একটা লোকেদের একটা ইচ্ছা আছে। এটা এত লো ভোটিং এরও একটা পয়েন্ট হচ্ছে এই যে আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে যায়নি। কিন্তু টু বি এবল টু এক্সপ্লয়েট দ্যাট ইউ নিড আ লিডারশিপ। সেই লিডারশিপটা দেখা যাচ্ছে না এখনো। হয় লিডারশিপ জেলে আছে, না তার ভারতবর্ষে আছে বা আমেরিকায় বা অস্ট্রেলিয়াতে আছে। এইভাবে তো হবে না, চলতে পারবে না। তো আস্তে আস্তে লোকেদেরকে ফেরত পাঠাতে হবে এবং আস্তে আস্তে একটা একটা লাইন অফ কমান্ড তৈরি করতে হবে, যেখানে কেউ না কেউ তো একটা নাম্বার 2 থাকবে। আপনি একটা খবরের কাগজে একটা টেলিভিশন চ্যানেলে চাকরি করেছেন, আপনি জানেন যে এডিটরের পর একটা ডেপুটি এডিটর না থাকলে তো বড় মুশকিল। এডিটর সাহেব তো কোনোদিন ছুটি নিতে পারবেন না, সে তো সারাদিন সারা রাত কিসের জেগে থাকবে। তো সেটা তো একটা বিশাল। আমি একটা নিউজ এজেন্সিতে চাকরি করি, আজকে আমি রোববারে ছুটি নিতে পেরেছি কারণ একজন কেউ আছে যে দেখতে পাচ্ছে, যে জিনিসটাকে চালাচ্ছে। তো এই জিনিসগুলো না থাকলে তো কোনো সংস্থা চলতে পারে না। আর আপনাকে যারা মানে যারা গ্লোবাল পাওয়ার্স তারাও যদি আপনাকে সিরিয়াসলি নিতে চায়, ইউ উইল হ্যাভ টু ক্রিয়েট দ্যাট কমান্ড। বাংলাদেশ তো আফটার অল, আওয়ামী লীগ উড লাইক টু বি টেকেন সিরিয়াসলি বাই এভরিবডি, বাই অল দি গ্লোবাল পার্টিজ। ইট হ্যাজ প্রুভ ইটস মেটাল। এই ইলেকশন তারা প্রমাণ করতে পেরেছে তাদের একটা ফলোইং আছে। যত যেই বলে থাকুক যে বা আওয়ামী লীগ এখন শেষ, দোসর, হ্যান ত্যান, অনেক কিছু শুনেছিলাম, কিন্তু আওয়ামী লীগ হ্যাজ প্রুভেন ইটস পয়েন্ট দ্যাট ইট এক্সিস্ট, দ্যাট ইট স্টিল হ্যাজ আ মাস বেস, স্পেশালি ইন দ্য হিন্টারল্যান্ড। তো সেই মাস বেসটা দেখাতে পেরেছে। বাট টু বি এবল টু বি টেকেন মাচ মোর সিরিয়াসলি, ইউ হ্যাভ টু শো দ্যাট র্যাঙ্ক অ্যান্ড ফাইল, ইয়োর ওন র্যাঙ্ক অ্যান্ড ফাইল অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, যে আমার একটা স্ট্রাকচার আছে, আমি একটা অর্গানাইজ পার্টি অ্যান্ড আই ক্যান ডু হোয়াট আই ওয়ান্ট টু ডু, যে কোনো সময় আমি আসতে পারি। ওকে, যদি সাবির মুস্তাফা, আপনি যেটা বলছেন যে শেখ হাসিনার নেতৃত্ব তৈরি করেননি, ধরেন শেখ হাসিনার আপনি তীব্র ভাষায় সমালোচনা করেন, তো গত 18 মাসে শেখ হাসিনা তো বারবার করে বলছেন যে যারাই এখন কাজ করবে তারাই নেতা, রাইট? তো যারা নেতৃত্বে রয়েছেন তারা এসে তাদের সেই নেতৃত্ব দেখাতেন। শেখ হাসিনা যদি বাধাই হয়ে থাকেন, শেখ হাসিনা যদি নাই চান যে তারা কেউ গ্রো করুক, তো এই একটা সুবর্ণ সুযোগ বয়ে যাচ্ছে, কোথায় তারা? তাহলে খামোখা শেখ হাসিনার উপর দোষ দিয়ে কি লাভ আছে? না, দোষ শেখ হাসিনাকে নিতে হবে, কারণ সেই হচ্ছে প্রধান সভানেত্রী এবং সকল ক্ষমতা কেন্দ্র হচ্ছে সভানেত্রী। কাজেই অ্যাকাউন্টেবিলিটি, দ্য বাক স্টপস উইথ হার, অ্যাকাউন্টেবিলিটিটা ওই জায়গাতেই হতে হবে। কিন্তু এটাও ঠিক যে এইসব সংকটময় মুহূর্তে নেতা বেরিয়ে আসে। আওয়ামী লীগের কোনো নেতা কি বেরিয়ে আসছে? আপনি দেখেন নওফেল একটা উদ্যোগ নিয়ে, ভারতে একটা উদ্যোগ নিয়ে সে মিডিয়াতে বেশ নিজেকে উপস্থিত করছে এবং উপস্থিত করে মানে একটা আওয়ামী লীগের বক্তব্যটা তিনি দিচ্ছেন, যেটা আর কি মূলত বিদেশকে লক্ষ্য করে দিচ্ছেন, কারণ বক্তব্যটা তিনি ইংরেজিতে দিচ্ছেন, এটা নিশ্চয়ই বাংলাদেশকে লক্ষ্য করে দিচ্ছেন না। এবং তার হয়তো আশা আছে যে বিদেশে এটা ব্রডকাস্ট হলে সেটা ঘুরে ফিরে বাংলাদেশে আসবে। তো একটা উদ্যোগ তিনি নিচ্ছেন। হাসান মাহমুদ আমরা দেখলাম যে হঠাৎ করে তিনিও একটু সক্রিয় হলেন, ভারতে আসলেন, এসে একটা সেমিনার করলেন ওই ফরেন করেসপন্ডেন্স ক্লাবে। কিন্তু তারপর কি? কোনো ফলো আপ আমি দেখছি না। তারপর বাহাউদ্দিন নাসিম সবসময় অ্যাভেলেবল, তিনি তার টেলিফোন নাম্বার বিভিন্ন সাংবাদিককে দিয়ে রেখেছেন এবং যখনই যে সাংবাদিক তার কোনো কমেন্ট চাচ্ছে, কোনো এক্সপ্লেনেশন চাচ্ছে, তিনি রিসিভ করেন এবং কথা বলেন। আজকেও আমি বিবিসি বাংলা একটা স্টোরিতে দেখলাম তাকে বেশ এক্সটেন্সিভলি কোট করা হচ্ছে। সো হি ইজ অ্যাভেলেবল।
কিন্তু এটা ঠিক নেতৃত্ব না, তিনি হি ইজ ওয়ার্কিং অ্যাজ এ মিডিয়া স্পোক্স পারসন, যেটা আর কি অবশ্যই যেটা দরকার আছে। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে নেতা কেন বেরিয়ে আসছে না, এটা হতে পারে যেসব নেতাদের নাম আমরা জানি তাদের মধ্যে সেই নেতা সুলভ স্পৃহাটা নেই, তারা হয়ে গেছে খুব কি বলবো, ওই দীর্ঘদিন ক্ষমতায় ছিল তো সংগ্রাম কি করে করতে হয়, অ্যাডভার্স কন্ডিশনে কি করে পলিটিক্স করতে হয় সেটা ওনারা ভুলে গেছেন। 15 বছর ক্ষমতায় থাকার এইটাই হচ্ছে একটা মানে ব্যাড সাইড এফেক্ট। সো এখন শেখ হাসিনাকেও চেষ্টা করতে হবে সেরকম নেতা আইডেন্টিফাই করে তাদেরকে মানে উঠতে দাও, যেটা আমি বলছিলাম যে তাকে অ্যানাউন্স করতে হবে যে এই হচ্ছে নেক্সট সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত। আপনি বলছেন যে কাউন্সিল ছাড়া সেক্রেটারি জেনারেল সেক্রেটারি অ্যাপয়েন্ট করা যাবে না, ফেয়ার এনাফ, কিন্তু তিনি একটা ভারপ্রাপ্ত নিয়োগ করতে পারেন যদি ওবায়দুল কাদের রিজাইন করেন। তো এইভাবে অনেক কিছু করা যায়, তো সেরকম পদক্ষেপ শেখ হাসিনাকে নিতে হবে। তো সেই ক্ষেত্রে ধরেন দলে ভাঙনেরও একটা আশঙ্কা আছে, জয়ন্ত রায় চৌধুরী। সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনারা বেটার বলতে পারবেন। কিন্তু আমার মনে হয় যারা জেলেও আছে তাদেরও মধ্যে কাউকে কাউকে যদি একটা পদ দেওয়া হয় এবং শেখ হাসিনা যদি অ্যানাউন্স করে, ধরে নিন দীপু মনির নাম নিলাম পারে, নিয়ে আসতে পারে এদের ফেরত, সেই করে প্ল্যান করতে পারে। তবে আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগ ফেরত আসবে, সেটা আসবে, সেটা আপনি বলুন না বলুন আসবে নিশ্চয়ই। আমার ধারণা যে পার্টি শেষ হচ্ছে না, কারণ এটার আপনাদের যে আইডিওলজিক্যাল ব্যাটল যেটা চলে আসছে 1930-এর থেকে বিটুইন প্রজা কৃষক পার্টি অ্যান্ড মুসলিম লীগ, সেই আইডিওলজিক্যাল ব্যাটল এখনো রয়েছে। কিন্তু সেই আইডিওলজিক্যাল ব্যাটল ইজ নট সো, মানে এখন অতটা কঠোর নেই। এখন যেহেতু জামাত উভরে এসছে, সেই জন্যে আওয়ামী লীগ এন্ড বিএনপি প্রবাবলি উইল কাম ক্লোজার টু ইচ আদার। এটা একটা ন্যাচারাল একটা টেন্ডেন্সি হবে, কারণ আওয়ামী লীগ বিগার ডেঞ্জার ফর বোথ ইজ দ্য রাইজ অফ দ্য জামাত। কিন্তু সেটার একটা ইন্টারন্যাশনাল ডাইমেনশন আছে, সেটা একটা রিজনাল ডাইমেনশন আছে, একটা ইন্টারন্যাশনাল ডাইমেনশন আছে। যখনই জামাতের এরকম ভাবে উঠে আসবে, তখন বিএনপি আওয়ামী লীগ যেমনি কাছে আসবে, সেমনি অনেকগুলো পাওয়ার সুপার পাওয়ারও দেখবেন অন্যভাবে খেলবে। যারা জামাতকে আগে বলতো যে মডারেট ইসলামিক ফোর্সেস, তারা আর হয়তো মডারেট বলবে না। সেটা দ্যাট ইজ হোয়াট উইল বি ইন্টারেস্টিং। রাইট, আমার মনে খুব দারুণ একটা পার্সপেক্টিভ আপনি বলেছেন যে সেকুলার এবং নন সেকুলার ওই 1930 সালের রাজনীতিটাই আমাদের দেশে এখনো রয়ে গেছে, এই ধারা থেকে কেউ বের হতে পারেনি। কিন্তু আমি আবার একটু আবার আগের আলোচনায় জয় পুতুলের আলোচনাটিতে ফিরতে চাই। আমি আজকেই একটা অনেক পুরনো একটা প্রচ্ছদ পেয়েছিলাম, আমি একটু আপনাদেরকে দেখাতেও চাই যে একটা সময়ে বিচিত্রা একটা কভার স্টোরি করেছিল, যেখানে তারা সব রাজনীতিবিদদের সন্তানদেরকে নিয়ে ওই আলোচনাটা করেছে। আজকে আমাকে একজন পাঠিয়েছে, ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে যদি এটা থাকতো আমি আপনাদেরকে আরো একটু ভালো করে দেখাতে পারবো। যেখানে দেখুন বিচিত্রার এই কভার স্টোরিটা, যেখানে তারা বলছে রাজনীতিকদের সন্তানদের রাজনীতিতে অনীহা। এইটা আমি বলবো যে এটা তো মানে যথেষ্ট সঙ্গত কারণও আছে কেন তারা, আমি এটা ঘোলা হয়ে গেলাম কেন আমি আবার, তারা যে রাজনীতিতে অনীহা তাদের আছে, সেটা সঙ্গত কারণও আছে যে ট্রমার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। ফলে একটা এখন ধরেন সজীব ওয়াজেদ জয়ের দিকে মানুষ যেভাবে করে তাকিয়ে আছে সাবির ভাই, সো তিনি একটা রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। আবার আপনি যদি দেখেন সে তো কোনোদিনও রাজনৈতিক সে তো পরিবারই কোনোদিনও পায়নি। 10 বছর বয়স থেকে একটি ছেলে হোস্টেলে বড় হয়েছে, বিদেশে বড় হয়েছে, না পেয়েছে বাবাকে, না পেয়েছে মাকে। তারকে যখন রাজনীতিতে মানুষ চায় তখন কি সিদ্ধান্ত সে নেবে? আমার মনে হয় সজীব ওয়াজেদ সিদ্ধান্ত নিল যে এক্স্যাক্টলি মানে আর্থ শ্যাটারিং কিছু হচ্ছে তা না। সো ওই দিক থেকে বলতে গেলে যে মানে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলের মধ্যে সরি আমার গলা একটু প্রবলেম ক্রিয়েট করছে। দুটো দলের মধ্যেই একটা তারা মানে তাদের নেতাদের লেগাসিটা চায়। আওয়ামী লীগ নেতারা চায় মুজিবের লেগাসি, বিএনপি চায় জিয়াউর রহমানের লেগাসি। তারা পেয়ে গেছে, তারেক রহমানকে তারা পেয়ে গেছে এবং তারেক রহমান তার সাকসেসর অলরেডি জনসমক্ষে হাজির করে ফেলেছেন, তার মেয়ে জাইমা রহমান। এটা নিয়ে কারো সন্দেহ নাই যে তারেক রহমান ক্ষমতায় থাকতে পারবে 10 বছর, কারণ এখন টার্ম লিমিট আসছে প্রাইম মিনিস্টারে। এরপরেই এই 10 বছরে জাইমা রহমানকে গ্রুম করা হচ্ছে। কিন্তু এবং আওয়ামী লীগের র্যাঙ্ক এন্ড ফাইল অ্যাটলিস্ট তারা চায় মুজিবের লেগাসি যে ক্যারি করে সজীব ওয়াজেদ।
কিন্তু সজীব ওয়াজেদ সেটার জন্য রেডি আছে বলে আমার মনে হয় না। হি ইজ নট রেডি। তারেক রহমানকে রেডি করা হয়েছে, গ্রুম করা হয়েছে, কিন্তু সজীব ওয়াজেদকে সেভাবে গ্রুম করা হয়নি রাজনীতিতে। সো এটা ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট হবে। তার চেয়ে বেশি পলিটিক্যালি কানেক্টেড বা হচ্ছে শেখ রেহানার ছেলে ববি, রাদওয়ান সিদ্দিক মুজিব ববি। তিনি মানে বাংলাদেশের পুরো সময়টা ছিলেন শেখ হাসিনার এই 15 বছরের সময়, এবং তিনি ব্যাকগ্রাউন্ডে নানা ধরনের রাজনৈতিক কাজ করেছেন, যদিও দলের হয়ে কোনো কাজ করেননি। তিনি রিসার্চ অর্গানাইজেশন এবং কিছু প্রোপাগান্ডা টাইপের কাজ করেছেন, বাট হি ওয়াজ ইনভলভড উইথ দ্য পার্টি, উইথ দ্য গভর্নমেন্ট। সো সেদিক থেকে দেখতে গেলে ববি ইজ মোর রেডি দেন সজীব ওয়াজেদ। কিন্তু ববিকে সেভাবে জনসমক্ষে দেখা যায় না, সে জনসমক্ষে আসে না, এবং তার সেরকম ফিজিক্যাল প্রেজেন্সটাও নাই। মঞ্চে দাঁড়ালে লোকজন তাকে নোটিস করবে না যেভাবে তারা সজীব ওয়াজেদকে নোটিস করে। সো সেটা তার একটা দুর্বলতা। সো আমি বলবো যে মানে একেবারে পলিটিক্যাল অ্যাকুমেন্ট থেকে দেখতে গেলে আমি বলবো যে তাদেরকে দে শুড গো ফর ববি, কিন্তু র্যাঙ্ক এন্ড ফাইল চাইবে সজীব ওয়াজেদ। আর সাইমা ওয়াজেদকে যেটা আমি আগে বললাম যে এই মুহূর্তে শি ইজ নট ইন দ্য ইকুয়েশন, কারণ সে এখন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের স্টাফ। সেই চাকরি ছেড়ে দেয়া তো 2-3 মিনিটের 1 মিনিটের ব্যাপার। ইটস নট আ বিগ ডিল। কেন এখনো কি মনে হয় আপনার, কেন ছাড়েনি? 1.5 বছর হয়ে গেল, প্রায় 2 বছর হতে চললো, এখনো ছাড়েনি কিন্তু। না সেটাই, কিন্তু ধরেন আপনি যে বলছিলেন যে সজীব ওয়াজেদ জয়ের যে অ্যাপিয়ারেন্স, লিডারশিপেরও তো অনেকগুলো ক্রাইটেরিয়ার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার। আপনি বলছিলেন যে সজীব ওয়াজেদ জয়কে রেডি করা হয়নি বা রেডি হয়নি, কিন্তু আপনি যার গত 2-3টা ইন্টারভিউ দেখেন, আমি তো অ্যামেজড। আপনার কেন মনে হচ্ছে হি ইজ নট রেডি? না, আমি 2-1টা ইন্টারভিউ দেখেছি, আমি খুব একটা ইমপ্রেসড হই। ধরেন আল জাজিরার সঙ্গে একটা ইন্টারভিউ এবং আইটিভির সঙ্গে একটা ইন্টারভিউ, মানে সে অনেক ভালোভাবে, অনেক টাফ প্রশ্ন তাকে করা হয়েছে, বাট হি হ্যান্ডেল ভেরি ইন্টেলিজেন্টলি। এটা আপনার ব্যক্তিগত ভিউ, আমি অত ইমপ্রেস ছিলাম না। আমি জানি যে হি ইজ ডিফিকাল্ট, মানে তার মানে হি ইজ ডিলিং উইথ এ ডিফিকাল্ট সিচুয়েশন। তাকে যখন বলা হয় যে 2024 সালে 1400 মানুষ মারা গেছে, তার মানে জবাব কি হতে পারে? হ্যাঁ, সো এটা খুব ডিফিকাল্ট সিচুয়েশন তার সামনে, কিন্তু তারপরে রাজনীতিতে অনীহা রয়েছে তাদের। তো তারেক রহমানেরও তো অনীহা ছিল, যদি আমি এইটা অন্তত দেখি, এই মানে 1991 সালের চিত্র যদি দেখি, জয়ন্ত রায়চৌধুরী রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই। আমি তো দেখি আপনি সাবির ভাই ববির কথা বলেছেন, কিন্তু আমি তো দেখি মানুষ জয়ের জন্য পাগল। জয়ন্ত রায়চৌধুরী না, এটা দেখুন, জয়ের জন্য পাগল হলে পরেও অনেক সময় অনেক কিছু হয় পলিটিক্সে। আপনি যদি দেখেন, মহাত্মা গান্ধী তো তার কোনো ছেলেকে আনেননি, তিনি চুজ করলেন পণ্ডিত নেহরুকে, এবং পণ্ডিত নেহরুর বাবা মহাত্মা গান্ধীর একজন অপোনেন্ট ছিল। তিনি ইনফ্যাক্ট মানে হি ওয়াজ টোটালি ডেড এগেইনস্ট মহাত্মা গান্ধী। তিনজনের তখন একটা গ্রুপ ছিল যারা কংগ্রেসে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে কাজ করছিল, স্বরাজ পার্টিও ফর্ম করেছিলেন। এগুলো মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, উনি প্রেফার করেছিলেন নেহেরু ওভার লেটস এ মৌলানা আজাদ বা পাটেল বা নেতাজি। তিনজনের বিরুদ্ধে উনি নেহেরুকে মোর প্রেফার করেছেন। নেহেরু যখন মারা গেলেন তখন কিন্তু ইন্দিরা গান্ধী was there. I mean, she had been playing his hostess for a long time. ইন্টারন্যাশনাল নেতাদের জানতো, দেখতে খুব সুন্দরী এবং একটা উইল পাওয়ার ছিল, স্ট্রং লেডি ছিল। কিন্তু নেহেরু কিন্তু তাকে প্রাইম মিনিস্টার বানাবার চেষ্টা করেনি। তারপরে গুলজারিলাল নন্দা কয়েকদিনের জন্য ছিলেন, তারপরে লাল বাহাদুর শাস্ত্রী এলেন। লাল বাহাদুর শাস্ত্রীর পরে সেটা তখন কিন্তু কোনো বাবার মাথায় হাত নেই, তা সত্ত্বেও ইন্দিরা গান্ধী নিজেই সেই পলিটিক্স খেলে সে মোরারজি দেশাই এবং ওল্ড কংগ্রেসের যারা পুরনো ভেটারেন ছিল তাদের হারিয়ে দিয়ে পার্টির ভিতরে পার্টি স্ট্রাকচারটাকে ভেঙে দিয়ে তিনি নিজস্ব নেতৃত্ব দেখালেন, এবং শি প্রুভ দ্যাট শি ওয়াজ প্রবাবলি the strongest prime minister Bharatvarsha ever had, compared to, Nehru may have been a nation builder, but Indira Gandhi showed her strength and will. And a defining moment was certainly 1971, no doubt about it. তারপরে পোখরান যদি বলেন, সেটা একটা বিরাট বড় ডিফাইনিং মোমেন্ট ছিল তার। তারপরে যদি দেখেন, যদি ইন্দিরা গান্ধী ওইভাবে না মারা যেত, রাজীব গান্ধী কি সাকসেসর হতো? নট নেসেসারিলি। এমনকি ইন্দিরা গান্ধী যে রাত্রিরে মারা গেছিলেন সেই দিনও কিন্তু
প্রণববাবু প্লেনে চড়ার আগে কলকাতা থেকে দিল্লি আসছিলেন, ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে কে হবে সিপিপির নেতা এবং কে হবে প্রাইম মিনিস্টার। প্রণববাবু বলেছেন সিপিপি মিট করবে, মানে অর্থাৎ কংগ্রেস পার্লামেন্টারি পার্টি মিট করবে এবং তারা ইলেকশনে ঠিক করবে কে প্রধানমন্ত্রী হবে। এই কথাটা শোনার পরে উনি 2 ঘন্টা লাগে কলকাতা থেকে দিল্লি আসতে। তার মধ্যে জয়ল সিং ওয়াজ আ অ্যাবসলিউটলি ট্রাস্টেড লয়ালিস্ট অফ ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে ডেকে তাকে প্রাইম মিনিস্টার নিযুক্ত করে দিলেন, which was illegal। কারণ নিয়ম হচ্ছে সিপিপি মিট করবে, যে পার্লামেন্ট, যে রুলিং পার্টি তার পার্লামেন্টারি পার্টি মিট করবে, পার্লামেন্টারি কমিটি মিট করে একজন লিডারকে ইলেক্ট করবে। সেটা না করে রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার হয়ে গেল। অফকোর্স তারপরে কংগ্রেস পার্লামেন্টারি পার্টির মিটিং হয়েছিল, মিটিংয়ে মানে সবাই হ্যাঁ করেছিল যে হ্যাঁ আমরা রাজীব গান্ধীকে চাই। কিন্তু আপনি এটা চিন্তা করে দেখুন, যদি সিপিপির মিটিং হতো উইদাউট জয়ল সিং অ্যানাউন্সিং দ্যাট রাজীব গান্ধী ইজ গোইং টু বি দ্য প্রাইম মিনিস্টার, তাহলে হয়তো পাশা অন্যরকম ভাবে পাল্টে যেতে পারত। এই পলিটিক্সে কি হবে কেউ জানে না। রাইট। তাহলে পরে লিডারশিপ এটা জেনে বোঝে যে জিনিসটা কিছুই হতে পারে। কালকে হয়তো বললো যে আমি জয়কে বানাতে চাই, কালকে হয়তো মনে মনে ইচ্ছে যে জয়, কিন্তু হয়তো শেখ হাসিনার কিছু একটা হয়ে, তখন কি আওয়ামী লীগ জয়কে বানাবেন, অন্য কাউকে বানাবে? দিস আর কোশ্চেন্স। তাই জন্য আগের থেকে ঠিক করে রাখা যে কে হবে, কে নাম্বার 2 হবে, কে নাম্বার 3 হবে, এগুলো আগের থেকে ঠিক করে রাখলে তাহলে পরে অনেক সুবিধা হয়। ইট ইজ ইজিয়ার। ফ্যামিলি ডাজন্ট ম্যাটার, লয়্যালটি। মানে সাবির মুস্তফা, আপনি খুব কনফিডেন্টলি বলছেন যে না, জয় পুতুল কেউ রাজনীতিতে আসবে না। দেখুন রাহুল গান্ধীও একবারও বলেনি জয় পুতুল কেউ আসবে না। আমি বলছি যে লিডারশিপকে ঠিক করতে হবে আগের থেকে, সে যে হোক, জয় হোক, পুতুল হোক, অন্য কেউ হোক, যাকে ইচ্ছে, বা দীপুমণি হোক, যে কোনো ব্যক্তিকে বানান। তাকে বানিয়ে জয়ন্তদার খুব প্রিয়, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন রয়েছে, দেখুন রাহুল গান্ধী তো একসময় রাজনীতিতে তিনি আসতে চাননি, তাকে একদম আমি যতটুকু জানি তাকে ধরে বেঁধে, হাত পা বেঁধে তাকে বসানো হয়েছে। অনেক সময় তো দলের অখণ্ডতার জন্য স্যাক্রিফাইস করে রাজনৈতিক পরিবারের সদস্যরা, তাই না? যেই স্যাক্রিফাইসটা রাহুল গান্ধী করেছেন, আজ পর্যন্ত তিনি তার পরিবার গড়ে তুলতে পারেননি, তাই না? এবং এখন তিনি কিন্তু জয়ন্ত রায় চৌধুরী নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন, এখন তিনি কংগ্রেসের হালটি তো শক্তভাবে ধরছেন নাকি? রাহুল গান্ধী রিলাক্টেন্ট ছিলেন নেতৃত্ব নেবার জন্য, কিন্তু এখন তো তিনি কোনো রিলাক্টেন্স দেখাচ্ছেন না। প্রথমত এই। দ্বিতীয় নম্বর, এই কথাটা বলা ভুল যে কংগ্রেস পার্টিতে আর কেউ ছিল না যে নেতৃত্ব নিতে পারতো এবং তার নেতৃত্ব চ্যালেঞ্জ হতো না। একগাদা নেতা ছিল এককালে কি অখণ্ডতার জন্য, দলের অখণ্ডতার জন্য। অখণ্ডতার জন্য যখন ইন্দিরা গান্ধী যখন দলের নেতৃত্ব নিয়েছিল তখন অখণ্ড ছিল না, কংগ্রেস পার্টি ভেঙে গেছিল, সঙ্গে সঙ্গে ভেঙে গেছিল। এবং যে ভেঙে গেছিল, যে ওল্ড কংগ্রেস যেটাকে বলা হয়, সেই পার্টি ওয়াজ সাফিসিয়েন্টলি স্ট্রং। এবং ভারতবর্ষের যত মানি ব্যাগস, মানে ভারতবর্ষের যত বড় বড় পুঁজিপতি, তারা ওল্ড কংগ্রেসকে সাপোর্ট করেছিল। আপনি যদি দেখেন ইন্দিরা গান্ধী যে নতুন ব্রিড অফ ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি করেছিল ভারতবর্ষে, তার একটা কারণ ছিল এই যে ওল্ড কংগ্রেসের সঙ্গে সব পুরনো পুঁজিপতিরা সাথে সাথ দিয়েছিল। তো ওটা ভাববেন না, মানে অখণ্ডতার জন্য ইন্দিরা গান্ধীকে কংগ্রেসে আনা হয়, কংগ্রেসের নেতৃত্ব দেওয়া হয়নি, এটা ভুল ধারণা। এবং রাহুল গান্ধী না থাকলে পরে যে কংগ্রেস ভাঙচুর হয়ে যেত, এটাও ভুল ধারণা। কংগ্রেসও একটা চিন্তাধারা, একটা মূল চিন্তাধারা রিপ্রেজেন্ট করে, যেমনি বিজেপি একটা মূল চিন্তাধারা রিপ্রেজেন্ট করে। এবং বিজেপি, সেই জন্য আপনি দেখুন বিজেপিতে তো শ্যামাপ্রসাদ মুখার্জির পরে তিনি বাজপেয়ীকে দিয়েছেন, বাজপেয়ী এল কে আদবানিকে দিয়েছে, এল কে আদবানি যাই হোক যেরকম ভাবেই হোক মোদিকে দিয়েছে। এবং মোদি তারপরে তো তার কোনো পুত্রকে করছে না, সে অন্য কাউকে করবে। তো এটা একটা চিন্তাধারা, বিকজ দ্য পার্টি রিপ্রেজেন্টস একটা চিন্তাধারা। সিমিলারলি কংগ্রেসও একটা চিন্তাধারা। হ্যাঁ, হতে পারে কংগ্রেস বা আওয়ামী লীগের যে অরিজিনাল মুরিংস ছিল, সোশ্যালিস্টিক একটা প্যাটার্ন অফ সোসাইটি তারা চাইতো, সেটার থেকে সরে এসছে। দে হ্যাভ বিকাম মোর at the most you can say left of center party. They are not centrist party totally, they are left of center. আর বলতে পারেন যে বিজেপি এবং বিএনপি সেদিক দিয়ে রাইট অফ সেন্টার পার্টি, বাট দ্যাট ইজ অ্যাবাউট ইট। কিন্তু একটা মূল চিন্তাধারা তো আছে, এবং এই লোকগুলো যারা যারা সদস্য, তারা সেই চিন্তাধারাতে চিন্তা করে। শশী থারুর হতে পারে একটা পসিবল ক্যান্ডিডেট ছিল, চিদাম্বরম ছিল। প্রণববাবু যতক্ষণ না রাষ্ট্রপতি হয়েছেন ততক্ষণ অব্দি তিনি একটা কংগ্রেসের একটা বড় ক্যান্ডিডেট ছিলেন। এবং ভয় পেত সোনিয়া গান্ধী যে এই লোকটা হয়তো আমার
জায়গাটা নিয়ে নিতে পারে, যে যে জায়গাটা আমি চলে গেছে। সাবির মুস্তাফার কাছে যাওয়ার আগে জয়ন্ত রায় চৌধুরী, তাহলে সজীব ওয়াজেদ জয়কে আপনি কেমন দেখেন? রাহুল গান্ধী যেরকম করে এখন এসে দলের কংগ্রেসের একটা সেন্টারে পরিণত হয়েছেন, জয় সজীব ওয়াজেদ জয়ের গত কিছুদিনের যে বক্তব্য, তার যে অ্যাপিয়ারেন্স, এগুলো কি মনে হয় যে এটা তিনি নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী হয়েছেন? হ্যাঁ, তিনি নেতৃত্ব দেওয়ার মতন উপযোগী প্রথম থেকেই ছিলেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমি যে প্রথম ওনার একটা ইন্টারভিউ পড়েছিলাম টেলিগ্রাফে বেশ কয়েক বছর আগে, সেটা যেই অ্যারেঞ্জ করে থাকুক, দ্যাট ওয়াজ উইথ দ্য হোপ যে এই লোকটা বাংলাদেশের প্রাইম মিনিস্টার একদিন না একদিন হবে। তা তিনি রেডি ছিলেন, তাকে কিছু কিছু গ্রুমিংও করানো হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো কোনো কারণের জন্যই হোক, উনি হয়তো চাইছিলেন না আসতে। ওনার পারিবারিক বা বন্দোবস্ত বলুন, কি ওনার যে দেশে উনি সিটিজেন সেসব নিয়ে চিন্তা করছিলেন নিশ্চয়ই। কিন্তু এখন ওনাকে ঠিক করতে হবে, এদিকে আসবেন না আসবেন না। যদি না আসবেন তাহলে কাকে নিয়ে আসবেন? পার্টি থেকে কাউকে না কাউকে তো বানাতে হবে। পার্টির যারা ক্যান্ডিডেট আছে তারা দোজ হু আর ইয়াং এনাফ, মানে ইয়াং মানে কেউ কচি খোকা তো নয়, 60ও ইয়াং আজকের দিনে। তো 60 বছরেরও যদি কোনো নেতা থাকে, তাকে তো নিয়ে আসতে হবে সাথে। আপনার তারা অস্ট্রেলিয়াতে বসে আছে, নাহলে জেলে আছে। তো সেইখান থেকে আপনাকে কাউকে বাছাই করতে হবে, এমনকি জেলে থাকুক কোনো অসুবিধা নেই। তাকে যদি আপনি নমিনেট করেন, বলেন যে আমার নাম্বার 2 ইন বাংলাদেশ এই লোকটা, তাতে হয়তো তার একটু ক্ষতি হতে পারে, কারণ জেলে তার সঙ্গে যে ট্রিটমেন্ট হচ্ছে তার জেল টার্মটা আরো লম্বা হয়ে যেতে পারে। কিন্তু তখন কিন্তু ফোকাস অফ অ্যাটেনশন সেই লোকটা হয়ে যাবে, এবং লোকেরা তার উপরে যদি কোনো ভালো তার পয়েন্টস থাকে সেগুলো নিয়ে তারা কথা বলবে, এবং তাকে তারা দে উইল ক্রিয়েট অ্যান অরা অ্যারাউন্ড দ্যাট পারসন। এই জিনিসটা এটা ন্যাচারাল জিনিস। আজকে রাহুল গান্ধীর সম্বন্ধে কালকে অবধি যারা পাপ্পু বলছিল, আজকেই তারা বলছে হি ইজ এ ভেরি সিরিয়াস পলিটিশিয়ান। ও যা যে দিচ্ছে পার্লামেন্টে সেগুলো খুব ভালো স্পিচ দিচ্ছে। কেউ কেউ বলছে, সবাই বলছে না, কেউ কেউ বলছে। তো এটা একটা অরা ক্রিয়েট করেছে, পার্টির যে মেশিনারি তারা একটা ক্রিয়েট করে একটা অরা। এমনি এরকম। জি, সাবির মুস্তাফা, দেখুন শেখ হাসিনা এবং শেখ রেহানা, আমরা গত 15 বছর তাদের এই দুই বোনকে কিন্তু সবসময় একই সঙ্গেই দেখেছি। কিন্তু শেখ রেহানা অনেকটা মৌন ভাবে ছিলেন শেখ হাসিনার পাশে, তাই তো? কিন্তু দুজনার একসেপ্টেন্স আপনি দেবেন আকাশ পাতাল। আর ধরেন শেখ রেহানা সম্পর্কে অনেক রকম আপনি অভিযোগ শুনবেন বা শুনেছেন, আমি এত দূর থেকেও আমার কানে এসেছে। ঠিক তেমনি ভাবে যদি বলি যে এই দুই পরিবার, ধরেন শেখ হাসিনার একটি পরিবার, শেখ রেহানার একটি পরিবার, এই মানে তার দুই বোন, দুটি পরিবার। তো এই তাদের সন্তানদেরকে যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন যে ধরেন টিউলিপ সিদ্দিকী বাদে, টিউলিপ সিদ্দিকী যেহেতু অলরেডি সে ব্রিটিশ পার্লামেন্টে, তাকে আমি বাদ রাখছি, শেখ রেহানার পরিবার 2 সন্তান সহ, আর শেখ হাসিনার পরিবার 2 সন্তান সহ। তো আপনি দেখবেন যে এই সন্তানদের মধ্যে শেখ হাসিনার সন্তানদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। তারাও যেমন রাজনীতি থেকে দূরে ছিলেন, শেখ রেহানার সন্তানরাও রাজনীতি থেকে দূরে ছিলেন। কিন্তু মানুষের আকাঙ্ক্ষা, মানুষের ভালোবাসা এবং মানুষের বিশ্বাস শেখ হাসিনা এবং তার 2 সন্তানের পরিবারের প্রতি যেরকম, তার কিন্তু ধারে কাছেও কি আপনি দেখতে পান শেখ রেহানার নিজের গ্রহণযোগ্যতা এবং তার সন্তানদের গ্রহণযোগ্যতা? না, শেখ রেহানার একটা ইমেজ প্রবলেম আছে বাংলাদেশে। আপনি যেটা বলছেন যে অনেক অভিযোগ শোনা যায়, কিন্তু এতই অভিযোগ শোনা যায় যে সেটা তার মানে ভাবমূর্তিকে অনেক ভাবে ক্ষুণ্ণ করেছে। তো সেই জন্য শেখ রেহানার সেই গ্রহণযোগ্যতা নেই যেটা শেখ হাসিনা ছিল। এখন কতটুকু আছে আমি জানি না, কিন্তু ছিল ডেফিনেটলি, সেটা নিয়ে সন্দেহ নেই। তবে পরিবারের ছেলে মেয়েদের দিকে কথা যদি বলি, অবশ্যই শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ যে এক্সপোজারটা পেয়েছে বাংলাদেশে, বিশেষ করে 2008 সালের নির্বাচন থেকে এবং তার পরবর্তী সময়, এটা কিন্তু শেখ রেহানার দ্বিতীয় মেয়ে আজমিন বোধহয় তার নাম, সে তো কোনো সময় জনসমক্ষে আসেনি। ববি কিছুটা এসছে, ববি ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, কাজে তার কিন্তু ওইভাবে এক্সপোজার নেই, মানে হি ইজ নট এক্সপোজ টু দ্য পাবলিক। সো সেভাবে তার গ্রহণযোগ্যতাও সেভাবে গড়ে ওঠেনি, আবার বিপরীতটাও তার হয়নি, তার ভাবমূর্তিতে ওইভাবে কোনো খারাপ কিছু নেই। সো হ্যাঁ, আপনি যদি বলেন যে এই পরিবার থেকে নেতা হওয়ার মতো কে আছে, তাহলে আমি অবশ্যই বলবো যে সজীব ওয়াজেদ ছাড়া কেউ নেই, এবং আওয়ামী লীগের র্যাঙ্ক এন্ড ফাইল সেটাই চায়। আমার প্রশ্ন যে কারণে আমি প্রশ্ন করছি এটা নিয়ে, সেটা হচ্ছে সজীব ওয়াজেদ নিজের থেকে রেডি আছেন কিনা।
বাংলাদেশে এসে পলিটিক্স করার জন্য, তাহলে তার ওই ভার্জিনিয়ার বাসা ছেড়ে দিয়ে ঢাকায় আসতে হবে, ওর অন্তত দিল্লি কলকাতা করতে হবে কিছুদিন, তারপরে ঢাকার সাথে নেগোশিয়েট করে ঢাকায় আসতে হবে। তো সেই মানে পদক্ষেপ নিতে তিনি রাজি কিনা, সেটা যদি রাজি থাকেন তাহলে কিন্তু আওয়ামী লীগ তাকে বেশ ভালোভাবেই নেতা হিসেবে গ্রহণ করবে এবং শেখ হাসিনাও তাকে তার হাতে হয়তো তার দায়িত্ব তুলে দিতে ইচ্ছুক হবেন। কিন্তু এটা পুরোটা নির্ভর করে সজীব ওয়াজেদ এবং তার টেম্পারামেন্টের উপর, তিনি কি চান, তিনি কি আমেরিকা প্রবাসী থাকতে চান না বাংলাদেশে ফিরতে চান। তারেক রহমান কি চান আমরা সেটা দেখেছি, একসময় একটা সন্দেহ ছিল যে তিনি আদৌ দেশে ফিরতে চান কিনা, কিন্তু হঠাৎ করে মনে হলো যে তিনি চান এবং তিনি ফিরে এলেন এবং নির্বাচনে জয় হয়ে এখন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তো সো এটা একটা উদাহরণ সজীব ওয়াজেদের সামনে যে এটা সম্ভব। আওয়ামী লীগের মতো একটা বড় দলকে তিনি যদি নেতৃত্ব দিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, তাহলে এই মানে তারেক রহমান যে ফল এনজয় করছে আজকে, সেটা তিনিও হয়তো 10 বছর পর এনজয় করতে পারেন। এখন তার কাছে তো এটা এনজয়মেন্টই না, আপনি এখন তার কি এনজয়টা আমি বলছি, ভোগ করাটা ঠিক সবকিছু কিন্তু ভালো না, মানে এটা ভালো মানে মন্দ মিলিয়ে। জয়ন্ত রায় চৌধুরী, দেখুন আমরা বিভিন্ন সময় দেখেছি যে রাজনীতিবিদদের সন্তানরা শেষ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার সামনে তাদের নিজেদের আকাঙ্ক্ষা বলি দিয়ে দেন। আমরা রাহুল গান্ধীকে দেখেছি, আমরা অনেকেই দেখেছি। হ্যাঁ, সেইখানে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত জয়, সজীব ওয়াজেদ জয়, তার যে কোটি কোটি সমর্থক আওয়ামী লীগের এই সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকিয়ে আছে, আক্ষরিক অর্থে তারা সজীব ওয়াজেদ জয়ের দিকে তাকিয়ে আছে, মানে শেখ হাসিনা তাদের প্রথম, এর বাইরে আর কেউ নেই, কিন্তু তার পরবর্তীতে সজীব ওয়াজেদ জয়কে তারা দেখতে চায়। আপনি যদি আমার এখানে কমেন্ট দেখেন, সবাই জয়ের, দুই একজন অবশ্য পুতুলের কথাও বলেছেন, কিন্তু মানে সজীব ওয়াজেদ জয়ের দিকে মানুষ যেভাবে করে তাকিয়ে আছে, জয়কে যাতে সাড়া দেবেন এই কোটি কোটি মানুষের এইরকম দুর্দিনে, তারা যে একজন নেতা খুঁজছেন, সেই নেতাটা কি জয় হতে রাজি হবেন? আপনার কাছে তার সাইকোলজি কি মনে হয়? বড় ডিফিকাল্ট প্রশ্ন করে না, আর কোনোদিনও আমি জয়ের সঙ্গে আলাপ হয়নি, কিন্তু এইটুকু বলতে পারি যে সাধারণত কি হয় যে আলটিমেটলি লোকেরা না, যা অন্যরা হাজার হাজার লোক যদি কিছু চায়, তখন সেই লোকটা আলটিমেটলি গিভ আপ করে অ্যান্ড দে বিকাম দ্য লিডার দ্যাট দিস পিপল ওয়ান্ট। ইন্দিরা গান্ধী কি চেয়েছিলেন যে উনি প্রধানমন্ত্রী হবেন? আমার মনে হয় না ইন্দিরা গান্ধী প্ল্যান করে এসেছিলেন যে আমি আমার বাবাকে একদিন সাকসেড করব। কিন্তু আলটিমেটলি কংগ্রেসের যারা মানে ইয়াং ওয়ার্কার ছিল, তাদের ডিমান্ড ছিল ইন্দিরা গান্ধী আসুক, এবং তাদের ডিমান্ডকে পূর্ণ করার জন্য ইন্দিরা গান্ধী আলটিমেটলি ডিসাইডেড হ্যাঁ আমি আসবো, এবং সে এলো এবং এসে শি টুক অন দ্য কাবাল অফ ওল্ড গার্ড যারা ছিল কংগ্রেসকে, যারা চালাচ্ছিল সেই মুহূর্তে, তাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে উঠে তিনি পার্টিটাকে ভেঙে আবার করে ইলেকশন জিতে তিনি একটা মানে কমপ্লিটলি ডিফারেন্ট একটা জিনিস তৈরি করে ফেললো। তো ওকে তো প্রথমত সিলেক্ট করা হয়েছিল, যারা কংগ্রেসের নেতারা যারা সিলেক্ট করেছিল, ওরা ওকে ভেবেছিল ইয়ে গুঙ্গি গুড়িয়া হ্যায়, যেটা ওরা নিজেদের মধ্যে ডিসকাশন করেছিল, তাতে যা আমরা জানি ওদের চর্চা ছিল যে এ গুঙ্গি গুড়িয়া হ্যায়, এর থ্রু দিয়ে আমরা রাজত্ব করব, আমরা একটু বয়স হয়ে গেছে, আমাদের সেই পাবলিক অ্যাকসেপ্টেন্স নেই যেটা এর মধ্যে আছে, একে আমরা ইউজ করব। বাট শি ওয়াজ নেভার অ্যালাউড হারসেলফ টু বি ইউজড, শি টোটালি ব্রোক দ্য সিস্টেম, একেবারে ব্রেক করে ধ্বংস তছনছ করে শেষ করে দিল। ব্যাংক ন্যাশনালাইজেশনের একটা কারণ ছিল ডেফিনেটলি যে অনেকগুলো ব্যাংক ফেল করছিল ভারতবর্ষে, কিন্তু ব্যাংক ন্যাশনালাইজের একটা কারণ এই ছিল যে পুঁজিপুতিরা ওল্ড কংগ্রেসকে সাপোর্ট করছিল, সেই পুঁজিপুতিদের সবকটাকে বসিয়ে দিল, ব্যাংকগুলো সব ন্যাশনালাইজ হয়ে গেল। তো এই জিনিসটা যেটা করলেন ইন্দিরা গান্ধী ওয়াজ ফার, মানে ভীষণ চিন্তা, অনেক এগিয়ে চিন্তা করতে পারতেন উনি। কবে থেকে উনি রাশিয়ার সঙ্গে ডিল করে নিলেন যে একটা ফ্রেন্ডশিপ প্যাক্ট করলেন যুদ্ধটা ৭১ যুদ্ধ শুরু হওয়ার আগে। তো এই জিনিসগুলো যে চিন্তা করতো, সেই ভিশনারি লিডারশিপটা আছে কিনা সেটা দেখতে হবে। রাজীব গান্ধী ওয়াজ আ লাকি প্রাইম মিনিস্টার, প্রচন্ড লাকি ছিলেন উনি যা করেছেন প্র্যাকটিক্যালি ইট ওয়েন্ট অফ। আই মিন অল দ্য ডিলস দ্যাট হি ডিড, আসাম পিস অ্যাকর্ড, অ্যাকচুয়ালি এগুলো আসাম পিস অ্যাকর্ডটা ওনার সময় হয়েছে, কিন্তু আদারওয়াইজ যেটা নাগা বা মিজো পিস অ্যাকর্ড, উইচ ইজ দ্য মোস্ট সাকসেসফুল পিস অ্যাকর্ড ইন দ্য নর্থ ইস্ট, সেগুলো ইন্দিরা গান্ধীর সময় থেকে কাজ চলছিল, সেটা ওনার সময় বাস্তবায়ন হয়েছে। শ্রীলঙ্কাতে উনি ইন্টারফেয়ার করেছিলেন, এটা আমরা নিজেরা খুব ক্রিটিসাইজ করি, কিন্তু আমার মনে হয় সেটা করেছিলেন, ভালো করেছিলেন। দ্যাট গেভ আ মেসেজ টু দ্য এন্টায়ার এশিয়ান সাবকন্টিনেন্ট যে ইন্ডিয়া ইজ উইলিং টু ইন্টারভিউ, which stopped a lot of problems.
ফিজিতে অনেক দূর ফিজিতে, কিন্তু ফিজিতে যখন ওই কুটা হলো এবং যে ইন্ডিয়ান অরিজিনের প্রাইম মিনিস্টারকে সরিয়ে দেওয়া হলো, তারপরে ইন্ডিয়ান অরিজিনের লোকেদের অসুবিধা, প্রচন্ড অসুবিধায় ছিল ওরা। কিন্তু এই যে ভয় যে ভারতবর্ষ ক্যান সেন্ড আ ফ্লিট, দ্যাট স্টপ দেম ফ্রম এনি কাইন্ড অফ রাইটিং, যাতে ইন্ডিয়ান অরিজিন লোকেদেরকে শেষ করে দেওয়া হতো, সেরকম কিছু হতে পারেনি। দিস হুইচ হ্যাপেন, একটা সিগন্যাল দিলে পরে অনেক কিছু পৃথিবীতে ঘুরে যায়। তো সেইটা রাজীব গান্ধীর সেইটা একটা বিরাট বড় ছিল। হি ওয়াজ আ লাকি। নেপোলিয়ন বলতেন যে আই ডোন্ট ওয়ান্ট আ গ্রেট জেনারেল, আই ওয়ান্ট আ লাকি জেনারেল। তো সেই একই, ওয়াজ আ লাকি প্রাইম মিনিস্টার, হি ওয়াজ এক্সট্রিমলি লাকি ফর ইন্ডিয়া। না সেই আমি শেষ করব সাবির মুস্তাফা, আপনার কাছে আপনার মন্তব্যটি জানতে চাই। শেষমেশ এই যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের সজীব ওয়াজেদ জয়ের প্রতি যে মানুষের যেই চাওয়া, তিনি তাতে সাড়া দেবেন কিনা, আপনার কাছে কি মনে হয়? অবশ্যই আমি জানি না তিনি তার মাথায় কি ঘুরছে, কিন্তু একটা জিনিস আমি বারবার মনে করছি, আপনি যে বলছেন যে মানুষের আকাঙ্ক্ষা, এটা হয়তো আওয়ামী লীগ সমর্থকদের আকাঙ্ক্ষা। অবশ্যই আমি তো বিএনপি সমর্থকদের কথা বলছি না, আমি তো জামাতের সমর্থকদের কথা বলছি না। বাংলাদেশে 5 কোটি মানুষ আছে আওয়ামী লীগের সমর্থক। না এইসব এগুলা পরে, মানে আমি জাস্ট বলছি এখানে অনেক লোকে কমেন্ট করছে আপনি আওয়ামী লীগের, একটা জিনিস, আপনি আওয়ামী লীগের এন্টি, আপনি আওয়ামী লীগ, আপনি বিএনপি পন্থী। অনেক লোকে আপনাকে কমেন্ট করছে। আমি আমাকে জামাতপন্থী বলেন, আমি বাংলাদেশের সব মানুষের কথা বলছি। চেঞ্জ দ্য ফ্যাক্ট যে আপনি যা খুশি বলেন, কিন্তু আমার একটা বেসিক চিন্তা হচ্ছে যে এই যে আমরা আলোচনা করছি যে সজীব ওয়াজেদ না পুতুল না ববি না কে, আমরা কিন্তু এই পরিবারের, আওয়ামী লীগের কি পরিবারের বাইরে গিয়ে নেতৃত্ব গড়ে তোলার কোনো প্রয়োজন নেই? ও এই কথাটা আমরা প্রথমেই আলোচনা করে নিলাম যে আমাদের ন্যাশনাল সাইকোলজিটাই এরকম, আমরা একটু উত্তরাধিকারের ছোঁয়া দেখতে চাই, তাই ওই আলোচনাটা তো আমরা পরেই আসলাম। আপনি তো এই প্রশ্ন তারেক জিয়া সম্পর্কেও করতে পারেন, যদিও দুটিকালের রাজনৈতিক প্যাটার্ন ডিফারেন্ট। আমি ওই আলোচনাতে যাচ্ছি। এই প্রশ্ন তো আমরা তো তারেক রহমানকে নিয়ে আলাপ করছি না, সেজন্য তারেক রহমানকে এক্স্যাক্টলি সেজন্য আমি আরো করা যায় যে তারেক রহমান যখনই জায়মা রহমানকে উপস্থাপন করছে এবং বাংলাদেশের মিডিয়া সেটা গ্রহণ করছে, তার মানে বাংলাদেশে একটা রাজতন্ত্রের ধারা শুরু হয়ে যাচ্ছে। এই যে রাজা অভিষেক হলো, এখন এই যে রাজকুমারী সামনে এলো, এবং রাজকুমারীকে কিন্তু সবাই, মানে তার কোনো কীর্তি থাকুক না থাকুক, তার কোনো কীর্তি কিন্তু বাংলাদেশে নাই, তার কোনো অ্যাচিভমেন্ট বাংলাদেশে নেই, কিন্তু তাকে যারা আর কি অন্যান্য নারী যারা অনেক কিছু অ্যাচিভ করছে তাদের সাথে এক কাতারে বসে আলোচনা সভা করা হচ্ছে।